সুপ্রিয় শিক্ষার্থী, শীতকালীন সময়ে সবাইকে অনলাইন ক্লাসের জন্য স্বাগত জানাচ্ছি। আজ আমি যে টপিকসটি তোমাদের সামনে তুলে ধরব সেটা হচ্ছে সপ্তম শ্রেণীর এবং নবম ও দশম শ্রেণীর পরিণতি বিষয়ে বাংলাদেশের সংবিধানের উপর আলোকপাত করব। তোমরা বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই বিষয়টি তোমরা আমাদের বাস্তব জীবনের সঙ্গে এটা জড়িত। এই বিষয়টি তোমরা ভালো করে লক্ষ্য করবা এবং টেক্সট বইয়ের সঙ্গে মিলায়ে তোমরা নেবা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জনযুদ্ধের মধ্য দিয়ে আমরা আমাদের দেশকে পেয়েছি। এক সাগর রক্তের বিনিময়ে আমরা আমাদের দেশকে পেয়েছি। এই দেশ পাওয়ার পিছনে আমাদের অনেক 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 ত্যাগ স্বীকার করতে হয়েছিল। তো আমরা যখন স্বাধীনতা লাভ করলাম, স্বাধীনতা পরবর্তী সময়ে ঘোষণা করেন যে বাংলাদেশের জন্য একটা সংবিধান রচনা করতে হবে। সে কারণে একটি গণপরিষদ তৈরি করা হয়। 1972 সালের 34 সদস্য বিশিষ্ট একটি সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়। এই কমিটির প্রধান সভাপতি করা হয় ডক্টর কামাল হোসেনকে। ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে এই সংবিধান প্রণয়ন কমিটি সংবিধান প্রণয়নের জন্য গুরুত্বপূর্ণ দিকগুলো বিচার বিশ্লেষণ করে জাতির জন্য একটা সংবিধান উপহার দেওয়ার চেষ্টা করেন। এ উপলক্ষে 17 এপ্রিল সংবিধান প্রণয়নের জন্য প্রথম অধিবেশন আহ্বান করেন। সংবিধান প্রণয়নের খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আলোকপাত হয় এবং সবগুলো বিচার বিশ্লেষণ করে দেশের জন্য 1972 সালের 4 নভেম্বর সংবিধান গৃহীত হয় এবং ওই সালের এই 16 ডিসেম্বর থেকে, অর্থাৎ আমাদের স্বাধীনতার সুমহান বিজয় অর্জনকে মহামান্বিত করে রাখার জন্য সংবিধান কার্যকর করা হয়। সংবিধান কার্যকর করতে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমাদের জাতির জনক, তিনি যে বক্তব্য দেন তার একটা বিশাল উক্তি ছিল। তিনি বলেন, এই সংবিধান লেখা হয়েছে লাখো শহীদের রক্তের অক্ষরে। অর্থাৎ এই দেশকে অর্জনের জন্য যে লাখ লাখ লোক প্রাণ দিয়েছেন তাদেরকে স্মরণীয় করে রাখার জন্য বঙ্গবন্ধু এই ঘোষণা দেন। এভাবে বাংলাদেশের সংবিধান প্রণীত হয় এবং 16 ডিসেম্বর থেকে কার্যকর হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি তোমাদের সামনে তুলে ধরব বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য। বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য। আমরা অনেকগুলো বৈশিষ্ট্য বাংলাদেশ সংবিধান প্রণয়নের ক্ষেত্রে আমরা অনেকগুলো বৈশিষ্ট্য দেখতে পাই। সেই বৈশিষ্ট্যগুলোর মধ্যে প্রথম যে বৈশিষ্ট্যটি আমরা দেখতে পাই সেটি হচ্ছে এক লিখিত সংবিধান। লিখিত আমাদের সংবিধান একটা, আমি গত ক্লাসে বলেছিলাম, সংবিধানের শ্রেণীবিভাগে বলা হয়েছিল যে লেখার উপর ভিত্তি করে 2 ভাগে ভাগ করা হয়, একটা লিখিত আর একটা অলিখিত। তেমনি বাংলাদেশের সংবিধান আছে একটা লিখিত সংবিধান। এখানে সুস্পষ্টভাবে বাংলাদেশ সংবিধানকে লিখিতভাবে রাখা হয়েছে
এখানে 153টি অনুচ্ছেদ, 153টি অনুচ্ছেদ বা ধারা, 4টি তফসিল, 4টি তফসিল, 11টি ভাগ, 11টি ভাগ, এভাবে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ আমাদের সংবিধানটা হচ্ছে একটা লিখিত সংবিধান। এখানে রাষ্ট্র পরিচালনার সমস্ত দিকগুলো পুঙ্খানুপুঙ্খভাবে লিখে রাখা হয়েছে। এই অনুযায়ী বাংলাদেশ সংবিধান একটি লিখিত সংবিধান। এরপরে হচ্ছে 2 নম্বর যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে দুষ্পরিবর্তনীয়। পরে দুষ্পরিবর্তনীয়, যে সংবিধান সহজে পরিবর্তন করা যায় না, পরিবর্তন করতে গেলে জটিল কিছু বিধিবিধান সম্মুখীন হতে হয়, সেই সংবিধানকে দুষ্পরিবর্তনীয় সংবিধান বলে। বাংলাদেশ সংবিধানটিও একটি দুষ্পরিবর্তনীয় সংবিধান করা হয়েছে। বাংলাদেশ সংবিধানকে পরিবর্তন করতে গেলে একটা সুনির্দিষ্ট নিয়মে এটাকে ভাগ করা হয়। তোমরা খেয়াল রাখবা, সংবিধানের যে পরিবর্তন করতে গেলে সুনির্দিষ্ট কিছু বিধিবিধানের উপর ভিত্তি করে সংবিধান পরিবর্তন করতে হবে। সেক্ষেত্রে বলা হচ্ছে যে 2/3 খেয়াল রাখতে হবে। আমাদের যে সংসদের সদস্য রয়েছে, মোট সদস্যের 2/3 ভোটে সংবিধান পরিবর্তন করতে হবে। এই প্রক্রিয়াটা একটা জটিল প্রক্রিয়া। সংসদের সংখ্যাগরিষ্ঠ থাকলেই যে সংবিধানকে পরিবর্তন করতে পারবে তা না, সেক্ষেত্রে সংসদের 2/3 সদস্যের সম্মতির প্রয়োজন হতে পারে। সেজন্য বাংলাদেশ সংবিধানটাকে দুষ্পরিবর্তনীয় সংবিধান বলা হয়। এরপরে আমরা তৃতীয় যেটা ধাপ, সেটা হচ্ছে 3 নম্বরে হচ্ছে রাষ্ট্রীয় পরিচালনার মূলনীতি। রাষ্ট্র পরিচালনা মূলনীতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা খেয়াল রাখবা, বাংলাদেশ সংবিধানে সুস্পষ্ট করে উল্লেখ করা আছে যে রাষ্ট্র পরিচালনা 4টি মূলনীতির উপর রাষ্ট্র পরিচালিত হবে। খেয়াল রাখতে হবে, 4টি মূলনীতির উপর রাষ্ট্র পরিচালিত হবে। এই 4টি মূলনীতি কি? 4টি মূলনীতি হচ্ছে, 4টি মূলনীতি হচ্ছে, এক হচ্ছে গণতন্ত্র, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, আর হচ্ছে ধর্মনিরপেক্ষতা। সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা। তার হচ্ছে কি জাতীয়তাবাদ, তারপর হচ্ছে সমাজতন্ত্র, তারপর হচ্ছে গণতন্ত্র, তারপর হচ্ছে ধর্মনিরপেক্ষতা। তো আমাদের সংবিধানে বলা হচ্ছে যে আমাদের জাতীয়তাবাদ কি হবে। আমাদের সংবিধানে, মূল সংবিধানে অর্থাৎ 72 সালে যে সংবিধান হয়েছিল, সেখানে বলা হয়েছিল আমাদের জাতীয়তাবাদ হবে বাঙালি জাতীয়তাবাদ। পরবর্তীতে 5ম সংশোধনীর মধ্য দিয়ে এটাকে আমরা নিয়ে আসছি, আমাদের চেঞ্জ নিয়ে আসছে বাংলাদেশি জাতীয়তাবাদ। এরপর আসি সমাজতন্ত্র। সামাজিক
ও অর্থনৈতিক ন্যায় বিচার অর্থে আমাদের সমাজতন্ত্র কার্যকর হতে হবে। তারপর হচ্ছে গণতন্ত্র, আমাদের দেশ গণতান্ত্রিক প্রক্রিয়ায় পরিচালিত হবে। আর হচ্ছে কি, আমাদের দেশ ধর্মনিরপেক্ষতা কথা বলা হয়েছে, তবে সেক্ষেত্রে ইসলামকে রাষ্ট্রধর্মের অবস্থানে রাখা হয়েছে। এই 4টি মূলনীতি হলেও কেহ কারো অন্য কোনো ধর্মের ওপর কোনো ধরনের হস্তক্ষেপ করতে পারবে না। এই হচ্ছে এই 4টি মূলনীতি বাংলাদেশ সংবিধানে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে কি পেলাম? লিখিত সংবিধান, দুষ্পরিবর্তনীয় রাষ্ট্র পরিচালনার মূলনীতি। 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তোমাদের হচ্ছে মৌলিক অধিকার। মৌলিক অধিকার অধিকার বাংলাদেশ সংবিধানে জনগণের যে মৌলিক অধিকার, কথা বলার অধিকার, চলাফেরার অধিকার, মত প্রকাশের অধিকার, চিন্তা বিবেকের অধিকার, বাক স্বাধীনতা, এই যে অধিকারগুলো আছে, এই অধিকারগুলো সংবিধানে সুস্পষ্টভাবে সন্নিবেশিত করা হয়েছে এবং এই অধিকারগুলো সংবিধান কর্তৃক স্বীকৃত। যদি কাহারও কোনো ধরনের মৌলিক অধিকারে বিধিনিষেধ ক্ষুণ্ণ হয়, কোনো ক্রমে ক্ষুণ্ণ হয়, তাহলে সেই অধিকারগুলো বাস্তবায়নের জন্য রাষ্ট্র সর্বোচ্চ ভূমিকা পালন করে। সে কারণে বলা হচ্ছে যে সংবিধান হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ আইন। সেই বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা কি কি অধিকার ভোগ করব সেটা সংবিধানে সন্নিবেশিত করা আছে। এরপরে আছে সার্বজনীন ভোটাধিকার। 5ম নম্বর হচ্ছে সার্বজনীন ভোটাধিকার। সার্বজনীন সর্বজনীন ভোটাধিকার। সর্বজনীন ভোটাধিকার বিষয়টি খেয়াল করো। সর্বজনীন ভোটাধিকার হচ্ছে আমাদের সংবিধানে সর্বজনীন সর্বস্তরের মানুষের ভোটাধিকারের ব্যবস্থা গৃহীত হয়েছে। এখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে রাষ্ট্রের সকল মানুষ এক পদ্ধতিতে, এক নিয়মে ভোটাধিকার প্রাপ্ত হবে এবং তারা ভোটের অধিকার ভোগ করবে। এক্ষেত্রে রাষ্ট্রে কাউকে বেশি গুরুত্ব দেওয়া, কাউকে কম গুরুত্ব দেওয়া এই হিসাবে দেখা হয় না। সর্বজনীন ভোটাধিকার এভাবে কার্যকর, অর্থাৎ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে 18 বছর বয়স্ক সকলেই ভোটের অধিকার প্রাপ্ত হবে। এটাই হচ্ছে সার্বজনীন ভোটাধিকার। এরপরে হচ্ছে 6 নম্বর হচ্ছে প্রজাতান্ত্রিক। প্রজাতান্ত্রিক সংবিধান অনুযায়ী আমাদের রাষ্ট্র একটা প্রজাতান্ত্রিক রাষ্ট্র। এই রাষ্ট্রে জনগণই সকল ক্ষমতার মালিক। জনগণের মতামতের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হয়ে থাকে এবং জনগণের পক্ষে নির্বাচিত প্রতিনিধি দ্বারা রাষ্ট্র পরিচালিত হয়ে থাকে। তাই বাংলাদেশ একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র। এরপরে সংবিধানের যে বৈশিষ্ট্যটি রয়েছে সেটা হচ্ছে আইনসভা। আইনসভা, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা খেয়াল রাখো, আইনসভা, বাংলাদেশের আইনসভার নাম কি? বাংলাদেশের আইনসভার নাম হচ্ছে সংসদ, জাতীয় সংসদ। আমার পৃথিবীর সকল দেশে একটা আইনসভা রয়েছেন, বাংলাদেশের তদ্রূপ একটি আইনসভা আছেন। সেই আইনসভার নাম হচ্ছে
জাতীয় সংসদ বা আইনসভা অথবা সংসদীয় সরকার, সংসদীয় সরকার। সংবিধান অনুযায়ী বাংলাদেশকে একটি সংসদীয় সরকার ব্যবস্থা রাখা হয়েছে। এই সরকারে প্রধানমন্ত্রী হচ্ছে রাষ্ট্রের ক্ষমতার মালিক। প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে অন্য যে মন্ত্রিসভা গঠিত হবে সেই মন্ত্রিসভা রাষ্ট্র পরিচালনা করে থাকেন। মন্ত্রিপরিষদ প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীগণ তাদের কার্যাবলীর কাজকর্মের জন্য প্রতিনিয়ত সংসদের নিকট সর্বদাই জবাবদিহি করে থাকেন এবং কাজের জন্য দায়ী থাকেন। এক্ষেত্রে সংসদ সর্বময় ক্ষমতার অধিকারী। এরপরে হচ্ছে এককেন্দ্রিক সরকার। এককেন্দ্রিক সরকার। এককেন্দ্রিক সরকার, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে লক্ষ্য রাখো যে একটা কেন্দ্র থেকে রাষ্ট্র পরিচালিত হবে। কেন্দ্র প্রদেশের ওপর ক্ষমতা বন্টন নীতির ওপর ভিত্তি করে সরকারকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে এককেন্দ্রিক সরকার, আর একটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় সরকার। শিক্ষার্থীবৃন্দ, এক্ষেত্রে হচ্ছে বাংলাদেশ একটি এককেন্দ্রিক সরকার ব্যবস্থা। বাংলাদেশের কেন্দ্র হচ্ছে ঢাকা জাতীয় সংসদ। সেই ঢাকাকে কেন্দ্র করে বাংলাদেশের সমস্ত শাসন পরিচালিত হয়ে থাকে। এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারেই সকল ক্ষমতা পরিচালনা করে থাকে। শিক্ষার্থীবৃন্দ, এরপরে হলো সর্বোচ্চ আইন। সর্বোচ্চ আইন। শিক্ষার্থীবৃন্দ, খেয়াল রাখুন, আমাদের যে আইনটা কোথায় তৈরি হয়? আইনসভায় তৈরি হয়। আইনটা আমাদের আইনসভায় তৈরি হয়। আইনসভা আছে আইন প্রণয়নকারী প্রতিষ্ঠান এবং এই আইনসভা রাষ্ট্রের সর্বোচ্চ আইন। প্রচলিত কোনো আইনের যদি কোনো ব্যত্যয় ঘটে, বিঘ্ন ঘটে বা অন্য কোনো আইনের সাথে সাংঘর্ষিক হয়, সেক্ষেত্রে সংসদে যে আইন পাশ হবে সেই আইন সর্বোচ্চ আইন হিসেবে কার্যকর হবে। এবং সংবিধানের সাথে আমাদের সাংবিধানিক যে আইনটি আছে, সংবিধানের সাথে সর্বদাই সামঞ্জস্য রেখে জাতীয় সংসদ আইনগুলো পাশ করে। এবং শিক্ষার্থীবৃন্দ, সংবিধানের যে সাংবিধানিক আইনগুলো আছে সেই আইনটাই সর্বোচ্চ আইন। এর বাইরে কোনো আইন থাকতে পারবে না। সংবিধানের সম্পর্কের বাইরে যদি কোনো আইন আসে, সেই আইন কার্যকর হবে না। অর্থাৎ সংবিধানের যে আইনটি আছে সেই আইনটি সর্বোচ্চ আইন হিসেবে কাজ করবে। এরপরে আছে বিচার বিভাগের স্বাধীনতা। বিচার বিভাগের স্বাধীনতা। শিক্ষার্থীবৃন্দ, আমাদের যে সরকারের অঙ্গ তিনটা, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে সংবিধান অনুযায়ী আমাদের আইন, শাসন, বিচার বিভাগ পরিচালিত হয় এবং বাংলাদেশ সংবিধানে বিচার বিভাগকে নির্বিঘ্নে যাতে বিচার কার্য পরিচালনা করতে পারে সে কারণে বিচার বিভাগকে স্বাধীন করে দেওয়া হয়েছে। বিচার বিভাগের স্বাধীনতা সংবিধান কর্তৃক স্বীকৃত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি বাংলাদেশ সংবিধানের বৈশিষ্ট্য লক্ষ্য করি তাহলে আমরা কি পাব? বাংলাদেশ সংবিধান একটি লিখিত সংবিধান, একটি দুষ্পরিবর্তনীয় সংবিধান। এখানে রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলো সন্নিবেশিত থাকে, জনগণের মৌলিক অধিকারগুলো সন্নিবেশিত। এটা সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে প্রজাতান্ত্রিক সংসদীয় সরকার ব্যবস্থা, এককেন্দ্রিক সরকার। এখানকার আইন সর্বোচ্চ আইন এবং বিচার বিভাগের স্বাধীনতা।
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই অধ্যায়ে যে বিষয়টি তোমাদের লক্ষ্য রাখতে বলবো সেটা হচ্ছে যে বিষয়টি তোমাদের বাড়ির কাজ হিসাবে দিব সেটা হচ্ছে যে বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য। বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্যগুলো তোমরা বাসায় কাজ করবে। সামনে যে পরীক্ষা আছে সেই পরীক্ষায় আমরা সংবিধানের এই হোমওয়ার্কটি আমরা সামনে দেখব। অর্থাৎ তোমরা বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্যগুলো, বাংলাদেশের হোমওয়ার্ক তোমাদের থাকলো বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ভালো থাকো। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার অনলাইন ক্লাস আজকে এখানে সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।